আসসালামু আলাইকুম লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো ভাবলাম আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। সেটি হলো ইন অর্ডার টু এনশিওর কোয়ালিটি এডুকেশন কোন সিস্টেমটাকে আমরা ফলো করব। এটা কি সেন্ট্রালাইজেশন এডুকেশন সিস্টেম নাকি ডিসেন্ট্রালাইজেশন এডুকেশন সিস্টেম? তো শুরুতে একটু বলে রাখি যে কোয়ালিটি এডুকেশনটা কি। আপনারা নিশ্চয়ই জানেন যে উই ওয়ান্ট টু অ্যাচিভ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস অ্যান্ড অ্যামাং দেম গোল নাম্বার 4 ইজ কোয়ালিটি এডুকেশন। সো কোয়ালিটি এডুকেশনটা কি এটা বলতে হলে আসলে ইটস আ ভাস্ট কনসেপ্ট। জাস্ট সিম্পলি বলি দ্যাট মিনস উই ওয়ান্ট দ্যাট ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট ইরেসপেক্টিভ অফ জেন্ডার, irrespective of religion, okay, so they will achieve education free for all. At the same time, in order to remove the unemployment problem, we need to ameliorate the skills of our students. আমরা যেন আমাদের ছাত্রছাত্রীদেরকে দক্ষ, দ্যাট মিনস স্কিল্ড করে তুলি, ওকে, যাতে তারা সাধারণ একটা মানুষ থেকে হিউম্যান ক্যাপিটালে পরিণত হয়। এটা হিউম্যান ক্যাপিটাল থিওরির সাথে অনেকটা রিলেটেড, ওকে। সো অ্যাট দ্য সেম টাইম স্কুলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা, কারিকুলামকে ডেভেলপ করার, পর্যাপ্ত পরিমাণ লার্নিং রিসোর্স রাখা, সবার জন্য ফ্রি করা, উন্মুক্ত করা, সবার কাছে যেন জিনিসটা যায়, এবং এটাকে আমরা এক বাক্যে বলে থাকি কোয়ালিটি এডুকেশন, SDGs গোল নাম্বার 4। এবার আসেন আমি বলবো যে বিষয়টা সেটা হলো কোন সিস্টেমটা ভালো, এটা কি সেন্ট্রালাইজেশন নাকি ডিসেন্ট্রালাইজেশন। সম্মানিত শুরুতে বলে নিচ্ছি যে এটা আমার একটি জাস্ট দিস ইজ মাই ওপিনিয়ন। আর আমি বরাবরের মতোই যে কোনো মাঝহাব হোক বা যে কোনো মতবাদকে আমি শ্রদ্ধা করে থাকি। একটি কথা মনে রাখতে হবে, নিজের একটা ওপিনিয়ন থাকবে কিন্তু একই সাথে অন্যের মতামতকেও আমরা যেন শ্রদ্ধা করি। যেমন যারা হানাফি মাযহাবের ভাইরা আছেন তারা নাভির নিচে হাত বাঁধেন, আবার সালাফি বা আহলে হাদিস ভাইরা যারা আছেন তারা বুকের উপরে হাত বাঁধেন। তো যাই হোক, ওকে, সো দিস ইজ দ্য বিউটি, ওকে, ডাইভার্সিফিকেশন, মানে দিস ইজ দ্য বিউটি। সো কাম টু দ্য পয়েন্ট, আমরা আসি, আমি ওই রিলিজিয়নের ওখানে যাচ্ছি না। সেন্ট্রালাইজেশন এডুকেশন সিস্টেম বা সেন্ট্রালাইজেশন সিস্টেম মানেটা হলো যখন একটি অর্গানাইজেশনের ডিসিশনগুলো নেওয়া হচ্ছে টপ লেভেল থেকে, সেটাকে আমরা বলে থাকি সেন্ট্রালাইজেশন এডুকেশন সিস্টেম, সেন্ট্রালাইজেশন সিস্টেম অ্যাজ ওয়েল। যেমন ধরুন আপনার একটা কোম্পানি আছে এবং ডিসিশন নেওয়া হচ্ছে হেডকোয়ার্টার থেকে, সেটাকে আমরা বলে থাকি সেন্ট্রালাইজেশন। কিন্তু ডিসেন্ট্রালাইজেশন মানেটা কি, whenever the power is delegated to the root level, the power is given to those people who are the owners of the root level, তখন আমরা সেটাকে বলবো ডিসেন্ট্রালাইজেশন সিস্টেম। ধরুন এটা একটা ছোট্ট এক্সাম্পল দেওয়া যেতে পারে, যেমন ধরুন লেটস সে ক্যাডেট কলেজ। আমরা জানি যে বাংলাদেশে 12টি ক্যাডেট কলেজ আছে এবং ক্যাডেট কলেজের কিন্তু একটি হেডকোয়ার্টার আছে, এটাকে আমরা বলে থাকি অ্যাডজুটেন্ট জেনারেল শাখা। এখন যদি কোনো একটা সিদ্ধান্ত হেডকোয়ার্টার থেকে নেওয়া হয় সেটা হবে সেন্ট্রালাইজেশন। কিন্তু যদি কোনো একটা সিদ্ধান্ত একটা পার্টিকুলার ক্যাডেট কলেজের জন্য, লেটস সে ধরুন সিলেট ক্যাডেট কলেজে ধরুন প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে একদম পানি দ্বারা ভরে গিয়েছে, স্যার ম্যাডামরা ডিসিশন নিলেন যে না, যেহেতু পানি দ্বারা ভরে গিয়েছে, মশার উৎপাত হচ্ছে, আপাতত আমরা ক্লাস টাইমটাকে একটু কমাই দিই, বা এরকম একটা ডিসিশন তারা নিলেন। তারা এটাকে আমরা বলবো ডিসেন্ট্রালাইজেশন সিস্টেম, ওকে। সো whenever the power is given to those people who are the owner of the local regions, এটাকে আমরা বলে থাকবো ডিসেন্ট্রালাইজেশন সিস্টেম। এখন আসেন এডুকেশন সিস্টেমে এই সেন্ট্রালাইজেশন ভালো নাকি ডিসেন্ট্রালাইজেশনটা ভালো। এবার আসেন আমি একটু ছোট্ট এক্সাম্পল দিই। ধরুন আমরা তো জানি আমাদের মানে দেশে যেমন বড়লোক মানুষ আছেন, একই সাথে কিন্তু গরিব মানুষরাও আছেন। আমাদের দেশে এমনও মানুষ আছেন যারা মাসে 15,000 টাকা ইনকাম করছেন, ওই 15,000 টাকা দিয়ে কিন্তু সে তার সংসারটাকে চালাচ্ছেন। আমরা এটাকে বলে থাকি, এবং আমরা অনেকটা বলে থাকি যে লোয়ার ইনকাম পিপল। আবার এর থেকেও কম ইনকাম করে দেখা যাচ্ছে যে মানুষটা রিক্সা চালাচ্ছে, বা যে মানুষটা সাধারণ ফলমূল বিক্রি করছে, বা মুদির দোকানদার, একদম রুট লেভেলে যদি আপনি যান, তা দেয়ার মান্থলি স্যালারি ইজ অলসো লেস দ্যান দিস অ্যামাউন্ট ইভেন আপ। এখানে একটু বলে রাখা ভালো, ঢাকা শহরে যেখানে বড় লোক আছে তার পাশে কিন্তু দেখবেন লোয়ার কমিউনিটি বা আন্ডার প্রিভিলেজ মানুষরাও কিন্তু সেখানে কিন্তু বসবাস করে। তো এই ক্ষেত্রে আসলে অনেস্টলি বলতে গেলে হেডকোয়ার্টারে বসে আসলে সিদ্ধান্ত দেওয়াটা হয়তো বা সহজ হতে পারে, কিন্তু সেটা ইফেক্টিভ কিন্তু খুব একটা হয় না। কারণ আপনি হেডকোয়ার্টারে বসে এসির বাতাসের নিচে আপনি বসে আছেন, আপনি একটা সিদ্ধান্ত দিতেই পারেন যে স্টুডেন্টরা এই কাজটা করবে, কিন্তু স্টুডেন্টরা এই কাজটা কিভাবে করবে এটা কিন্তু এটা যে একটা অ্যানালাইজেশন, এটা কিন্তু আসলে ওখান থেকে হয় না। ছোট একটা এক্সাম্পল দিই, লেটস সে বলা হলো যে স্টুডেন্টরা পোস্টার পেপার তৈরি করবে। আচ্ছা, এই যে একটা সিদ্ধান্ত নেওয়া হলো স্টুডেন্টরা নিজেদের টাকা খরচ করে পোস্টার পেপার তৈরি করবে বা পোস্টার পেপার প্রেজেন্টেশন দিবে। এখন আসেন, যেই ছেলেটা বা যেই মেয়েটা একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে, ধরুন লেটস সে একাডেমিয়া বা স্কলাস্টিকা, ম্যাপেলেব বা মাস্টার মাইন্ড,
এই ধরনের ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে, আমরা ধরে নিই সে একটা মোটামুটি না বলা যেতে পারে ইটস আ রিচ ফ্যামিলির একটা ছেলে বা রিচ ফ্যামিলির একটা সন্তান। ওকে, কিন্তু যেই ছেলেটা একটা দেখা যাচ্ছে, আমি কোনো স্কুলের নাম নিতে চাচ্ছি না, যে কোনো ধরেন একটা নর্মাল একটা এমপিওভুক্ত স্কুলে পড়ছে বা লেটসে একটা গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে পড়ছে, এবং এটা খুবই ন্যাচারাল যে একটা গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে কিন্তু কোনো রিচ ফ্যামিলির ছেলে পড়বে না। ইটস ট্রু। যে মানুষটা মেজর, একটু চিন্তা করে দেখুন, আপনি নিজেকেই চিন্তা করুন, ধরুন যে মানুষটা মেজর বা যে মানুষটা ম্যাজিস্ট্রেট বা যে মানুষটা একটা কোম্পানির মালিক, সে কি তার ছেলেকে কোনোদিন প্রাইমারি স্কুলে দিবে? কোনো দিনই দিবে না। ইটস ট্রু, ইটস ন্যাচারাল। এটা আপনিও যদি ওই পজিশনে যান, ইটস ট্রু। স্বাভাবিকভাবে একটা প্রাইমারি স্কুলে যদি আপনি দেখেন, তার ইনকাম, দ্য এভারেজ ইনকাম অফ দ্য গার্জিয়ান অফ দ্য স্টুডেন্টস দোজ হু আর স্টাডিং ইন প্রাইমারি স্কুল, ওকে, তাদের ইনকামের লেভেলটা আপনি যদি দেখেন, তাহলে কিন্তু খুব একটা যে হাই তা কিন্তু না। তাদের ক্ষেত্রে কিন্তু পোস্টার পেপার বা এলিমেন্টস তৈরি করা, নিজেদের টাকায় খরচ করে তৈরি করা, এটা আসলেই একটা বার্ডেন। এই জন্যই আমি বলবো যে সেন্ট্রালাইজেশন সিস্টেমটা যখন হয়, তখন রুট লেভেলের মানুষের যে একটা দুঃখ, তাদের যে একটা বেদনা, তাদের যে একটা সাফারিংস, এটা কিন্তু বোঝা যায় না। কিন্তু এই দায়িত্বটা যদি স্কুল লেভেলকে দেওয়া হতো, যেমন স্কুলে আমরা জানি এসএমসি বলে একটা টার্মিনোলজি আছে, স্কুল ম্যানেজমেন্ট কমিটি, ওদেরকে যদি ডিসিশন নেয়ার একটা অথরিটি দেওয়া হতো, তাহলে কিন্তু জিনিসটা আরও প্রপার ওয়েতে আসতো। আমরা অনেক অল্টারনেটিভভাবে আমরা চিন্তা করতে পারতাম। যেমন ধরুন আমরা জানি যে দেয়ার আর মেনি ক্যালেন্ডারের অপোজিট সাইডটাকে আমরা ইউজ করতে পারি পোস্টার পেপার হিসাবে তৈরি করার জন্য, পোস্টার পেপার প্রেজেন্টেশনের জন্য। এই ক্ষেত্রে কি হবে, আমরা জানি কম বেশি সবার বাড়িতেই ক্যালেন্ডার আছে, গত বছরের বা তার আগের বছরের, আবার এই বছরও কিন্তু শেষ, 2023 সাল শেষ। ওকে, সো ইন দ্যাট কেস এই রিসোর্সগুলোকে রিসাইক্লিং করা যাবে। এই যে ধারণাটা, এটা একদম রুট লেভেলের যারা ডেলিগেটেড পারসন, তারা কিন্তু এই আইডিয়াটা দিতে পারবে। ওকে, আপনি আসেন, লেটস গো টু ডেভেলপড কান্ট্রি। আপনি আসেন, লেটস গো টু ফিনল্যান্ড। ইন ফিনল্যান্ড, the school teachers are given authority to make their own curriculum, to make the own syllabus based on the needs and interest of the students. আমাদের ফিনল্যান্ডে যদি দেখেন, স্কুল টিচারদেরকে অথরিটি দেওয়া হয়েছে তারা যেন তাদের কারিকুলাম এবং সিলেবাসটা নিজেরা তৈরি করে। ইন ইউকে, ইউনাইটেড কিংডম, এনি স্কুল হ্যাজ অথরিটি আন্ডার হুইচ বোর্ড দে উইল গিভ দ্য বোর্ড এক্সাম। তাদের কিন্তু সে অথরিটি আছে যে অমুক বোর্ডের আন্ডারে সে বোর্ড এক্সাম দিতে পারবে। যেমন ধরুন কথার কথা আমি একটু বলি ফ্রিলি, লেটস সে রংপুর ক্যাডেট কলেজ যদি বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করতে চায়, অবশ্যই দিনাজপুর বোর্ডের আন্ডারেই তাকে থাকতে হবে। তার কিন্তু কোনো ক্ষমতাই নেই যশোর বোর্ডের আন্ডারে যাওয়ার। বাট ইন কেস অফ ইউকে, এটা যদি ইউকে হতো তাহলে কিন্তু এই সিস্টেমটা হতো না। they have the right. So you see, this is the decentralization system. So পৃথিবীর যত উন্নত দেশ আছে, আপনি জাপান বলুন, আপনি লেটস সে জার্মানি বলুন, ফিনল্যান্ড বলুন, অ্যাট দ্য সেম টাইম কানাডা, দে আর অল অফ দ্য ম্যাক্সিমাম ডেভেলপড কান্ট্রিজ ইন দ্য হোল ওয়ার্ল্ড আর ফলোয়িং নাও ডিসেন্ট্রালাইজেশন এডুকেশন সিস্টেম। সো আমার ব্যক্তিগত মতামত থেকে আমি বলবো যে ডেফিনেটলি হ্যাঁ, অ্যাট দ্য সেম, এখানে একটু বলে রাখা ভালো, ডেফিনেটলি উই উইল অনার দ্য পার্সনস অর দোজ হু হ্যাভ দ্য অথরিটি, দোজ হু আর সিটিং ইন দ্য সেন্ট্রালাইজড পজিশন। যারা সেন্ট্রালাইজেশনে আছেন, হেডকোয়ার্টারে আছেন, তাদেরকে আমরা অবশ্যই শ্রদ্ধা করব। রংপুর ক্যাডেট কলেজের যিনি প্রিন্সিপাল আছেন, তিনি কিন্তু অ্যাডজুটেন্ট জেনারেল স্যারকে অবশ্যই শ্রদ্ধা করবেন। কিন্তু রংপুর ক্যাডেট কলেজের ছেলেদের জন্য কোনটা উপযোগী, এটা কিন্তু ওই ক্যাডেট কলেজের প্রিন্সিপালই বুঝতে পারবে। এটা কিন্তু অ্যাডজুটেন্ট জেনারেল স্যার অতটা ডিপলি বুঝতে পারবেন না। একটু ফ্রিলি আমি বিষয়টা বললাম, ওকে। এবং ইটস ট্রু, ইটস ট্রু। যেমন আমি এখন ঢাকায় আছি, লেটস সে আমি যদি কথার কথা একদিন লেটস সে আমি যদি একটা ওইরকম পজিশনে যাই, ফৌজদারহাট ক্যাডেট কলেজের ছেলেরা তারা কীভাবে লাইফ স্টাইল করছে সেটা কিন্তু আমি বুঝবো না। হ্যাঁ, আমি জানি, আমি দেখেছি যে দে আর ডুইং দিস অ্যান্ড অ্যাক্টিভিটিস, আই নো, ওকে, ওয়ান অফ দ্য বেস্ট ক্যাডেট কলেজেস ইন বাংলাদেশ, ওকে। কিন্তু ঢাকা শহরে থেকে এসির বাতাসের নিচে বসে মুখে একটা কথা বললাম, আমি হাতে কলমে একটা রুলস লিখে দিলাম, ইটস ভেরি মাচ ইজি। কিন্তু আসলে এই রুলসটা ইমপ্লিমেন্ট করতে আমার সন্তানরা আদৌ পারবে কি না, তাদের কী পরিমাণ সাফারিংস বিয়ার করতে হচ্ছে, চ্যালেঞ্জেস মোকাবেলা করতে হচ্ছে, এটা কিন্তু কোনো দিনই বোঝা যাবে না। সো ফর দিস রিজন আমি বলবো যে এডুকেশন সিস্টেমটা যদি ডিসেন্ট্রালাইজেশন হয়, ইন that case only the decentralization education system is the best way to ensure quality education in our country Bangladesh. So মূলত এটাই বলে আমি শেষ করব। আর একটি কথাই বলবো, এডুকেশন is the most powerful weapon which you can use to change the whole world. নেলসন ম্যান্ডেলার একটি বিখ্যাত উক্তি দিয়ে আমি এখানে শেষ করছি। আর এছাড়াও হাদিস শরীফেও আমরা জানি যে একটি কথা আছে, জ্ঞান অর্জনের জন্য যদি সুদূর চীন দেশেও যেতে হয় তোমরা অবশ্যই যাবে, ওকে। আমাদের নবীজিও জ্ঞান অর্জনের জন্য আমাদেরকে অনুপ্রাণিত করেছেন। তো এটাই বলে আমি শেষ করব। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।